আসসালামু আলাইকুম। আশা করছি আমাকে শুনতে পাচ্ছ। আচ্ছা, এখন সাউন্ড তো যাচ্ছে, তাই না? ওকে। 1 নং এবং 13 নং প্রশ্নের অ্যান্সার কি সেম হবে? আচ্ছা, আমি দেখতেছি, দেখে জানাচ্ছি। 1 নম্বর প্রশ্নটা কি আছে? হোয়াট ইজ আ নোভেলা? হোয়াট ইজ নোভেলা? একই জিনিস তো। এইটা টাইপিং মিস্টেক হয়ে গেছে হয়তো বা। দুইটা একই জিনিস। আচ্ছা, এছাড়া আর কোনো কোশ্চেন আছে? ওকে। তো চলো আমরা তাহলে আমাদের আজকের যে পড়াটা সেটা আমরা পড়ি। দেখো, আমাদের আজকে পড়ার কথা হচ্ছে ফেদরা। ফেদরা। আচ্ছা, আজকে আমাদের পড়ার কথা হচ্ছে ফেদরা। তো আমরা ফেদরা পড়ি, চলো। ওকে। দেখো, ফেদরা হচ্ছে একটা ট্র্যাজেডি। এটা একটা ট্র্যাজেডি, লিখেছেন সেনেকা। সেনেকা এটা লিখেছেন, মানে সেনেকার আবার বয়স কত দেখো। যীশু খ্রিস্টের জন্মের মাত্র 4 বছর আগে তার জন্ম হয়েছে, এবং যীশু খ্রিস্টের জন্মের 65 বছর পরে সে মারা গেছে। তার মানে তার বয়স হচ্ছে উম, কত, আজ থেকে 2027 বছর আগে সে জন্মগ্রহণ করেছে আর কি। আমাদের 2023 সাল না, ও 2027 সাল আগে জন্মগ্রহণ করেছে, এবং যীশু খ্রিস্টের জন্মের সময় সে জীবিত, এবং বেশ মানে একই সময়ে প্রায় তারা সমসাময়িক। ওকে। তো দেখো, ফেডরা, ফেডরার অনেক রকমের প্রোনাউন্সিয়েশন হয়। হুম, এখানে ফেডরা বানান PHAEDRA, আবার অনেক অনেক জায়গায় আছে PHAIDRA। তো যাই হোক, আমাদের এইটা হচ্ছে শতসিদ্ধ, মানে এটাই সবচেয়ে পারফেক্ট, সুতরাং আমরা এটা সবসময় লেখার চেষ্টা করব। সামটাইমস নোন অ্যাজ হিপ্পোলিটাস, এই স্টোরিটাকে অনেক সময় হিপ্পোলিটাস বলেও ডাকা হয়। ইনফ্যাক্ট আমি যখন নেটে সার্চ করছিলাম হিপ্পোলিটাস বলে, তখন এখানে আমি দেখতেছিলাম ফেইডরা নামে সবকিছু। তো আমি তখন চিন্তা করলাম কি ব্যাপার, বা ইনফ্যাক্ট আমাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাসটাতেও হিপ্পোলিটাস লেখা রয়েছে। তো সেক্ষেত্রে আমি একটু অবাক হলাম যে কি ব্যাপার, হিপ্পোলিটাস কেন, আমাদের ফেইডরা কই। তো পরে দেখলাম যে না, এই দুটো একই জিনিস। সেনেকার হিপ্পোলিটাস, হিপ্পোলিটাস মূলত এই রাইটিংটা লিখেছেন হচ্ছে তোমার ইউরিপিডিস, কিন্তু এখানে আবার সেনেকা নাম দেওয়া আছে, পরে দেখলাম যে না, ফেইদরা এটা। ওকে। দেখো, ফেইদরা সামটাইমস নোন অ্যাজ হিপ্পোলিটাস ইজ এ ট্র্যাজেডি বাই দ্য রোমান প্লেরাইট সেনেকা দ্য ইয়াঙ্গার। সেনেকা দ্য ইয়াঙ্গার, তার লেখা এটা হচ্ছে ফেইদরা, একটা রোমান প্লেরাইট। মানে এটা একটা ট্র্যাজেডি, এবং এটা লিখেছিলেন তৎকালীন রোমের বা রোমান অধিবাসী, রোমের অধিবাসী সেনেকা। এবং সেনেকা দা ইয়াঙ্গার, হয়তো তার আগে আরো সেনেকা নামে কেউ ছিল, অথবা তার যে বাবার নাম, সেই সেই সেখান থেকে হয়তো বা তাকে ইয়াঙ্গার বলা হচ্ছে। রিটেন অ্যারাউন্ড 50 সিই, এবং এটা লেখা হয় প্রায়
তোমার 50 খ্রিস্টিয়ান ইরাতে, সিই মানে খ্রিস্টিয়ান ইরা, মানে জেসাস খ্রাইস্টের জন্মের 50 বছর পরে এটা লেখা হয়, বা 50তম সালে আর কি। Adapted by from Hippolytus by Euripides, it tells the story of Phaedra and her taboo love for her stepson Hippolytus, although with a much more sensual and shameless Phaedra than in Euripides' Greek original. বলা হচ্ছে যে এই হিপ্পোলিটাস যে রাইটিংটা ইউরিপিডিসের, সেখান থেকে সে মূলত এই ফেইদ্রা ক্যারেক্টারটাকে নিয়েছে, এবং তার যে স্টোরিটা সেখানে সে ফেদ্রার স্টোরি বলতেছে, এবং তার যে একটা ট্যাবু ছিল, ট্যাবু লাভ ফর হার, তোমার স্টেপসন, মানে তার স্টেপসন বা তার সৎ ছেলের প্রতি তার যে একটা ভালোবাসা, কথিত ভালোবাসা, সেই ভালোবাসাটার কথাই মূলত এখানে বলা হচ্ছে। এবং এই ভালোবাসাটা মূলত ছিল হচ্ছে একটা নিষিদ্ধ ভালোবাসা, ট্যাবু মানে নিষিদ্ধ আর কি। তো এই ট্যাবু যে নিষিদ্ধ ভালোবাসাটা, সেই ভালোবাসা ছিল। এবং এটা অনেকটা ইউরিপিডিস যেভাবে এই ফেইদ্রাকে তিনি এঁকেছিলেন সম্মানিত ব্যক্তি হিসাবে, গ্রিক অরিজিনাল যে রাইটিং সেটার ভেতরে, কিন্তু এইখানে সেনেকা তাকে একজন সেন্সুয়াল এবং সেমলেস একটা ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করেছে। Today, it is one of Seneca's most widely read plays, a work of high passion reined in by carefully constructed language. বলা হচ্ছে বর্তমানে এই রাইটিংটা আমাদের সেনেকার যে মোস্ট ওয়াইডলি রিড প্লেস রয়েছে, সেনেকার সবচেয়ে যে বেশি যে তোমার নাটকটা পড়া হয়, বা রাইটিংটা পড়া হয়, সেটার মধ্যে এটা একটা। এবং এইটাকে বলা হচ্ছে যে এ ওয়ার্ক অফ হাই প্যাশন রিন, মানে এটা খুবই যত্ন নিয়ে, রিন মানে যদিও লাগাম, ঘোড়ার লাগামকে বলা হয় রিন, তো এখানে মূলত খুবই মানে যত্ন নিয়ে এটাকে লেখা হয়েছে। রিন ইন বাই কেয়ারফুলি, এখানে রিন ইন বলতে তোমার নাটকটা লিখা আর কি, নাটকটা তৈরি করা, খুব কনস্ট্রাক্টেড ল্যাঙ্গুয়েজে তিনি এটাকে তিনি লিখেছেন বা তৈরি করেছেন। Seneca's tragedy Phaedra is a powerful depiction of the disintegration of the character of a woman driven by desire for her stepson Hippolytus. বলা হচ্ছে সেনেকার যে ট্র্যাজেডি, যেটা ফেদ্রা, সেটা একটা পাওয়ারফুল ডিপিকশন, খুব পাওয়ারফুলি তিনি এটা চিত্রায়িত করেছেন, এবং যেখানে তিনি দেখিয়েছেন ডিসইন্টিগ্রেশন অফ দ্য ক্যারেক্টার অফ এ উইম্যান, মানে একটা উইম্যানের ক্যারেক্টারের যে ডিসইন্টিগ্রেশন, মানে ভগ্ন দশা যেটা, সেটা তিনি দেখিয়েছেন। এবং সে ভগ্ন দশাটা বা তার যে ক্যারেক্টারে যে পদস্খলন, সেটা কিভাবে ঘটলো, সেটা ঘটলো তার হচ্ছে ড্রাইভেন বাই ডিজায়ার ফর হার স্টেপসন হিপোলিটাস, তার হিপোলিটাস বা তার যে সৎ ছেলে তার প্রতি তার একটা আহ, কি বলে লাস্টারাস একটা লাস্ট ছিল আর কি, কামনা ছিল, সেখান থেকে মূলত এটা ঘটেছে। হার অ্যাটেম্প টু রেসিস্ট দ্য প্যাশনস প্রুভস ফিউটাইল, সে অনেক সময় চেষ্টা করেছে যে তার হাজার হলো তার সৎ ছেলে, তার প্রতি তার এরকম চিন্তা ভাবনা করা ঠিক না, কিন্তু সেটা করেও সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, ফিউটাইল হয়েছে তার চেষ্টাগুলি, ব্যর্থ হয়েছে। ইকুয়ালি ফিউটাইল ইজ দ্য অ্যাটেম্প টু সিডিউস দ্য ইয়াং ম্যান, এবং একই সঙ্গে সে আবার তাকে সিডিউস করার চেষ্টা করেছে এবং সেটাও ব্যর্থ হয়েছে, মানে সে তার নিজেকে কন্ট্রোলও করতে পারেনি, আবার তাকে সিডিউসও করতে পারেনি। ফিয়ার অফ রিপ্রাইজাল drives Phaedra to suggest her to আচ্ছা suggest to her husband Theseus that his son has raped her, এবং এক হতাশার ভেতর থেকে সে মূলত ফেদ্রা মূলত তার যে হাজবেন্ড থিসিয়াস, মানে হিপ্পোলিটাসের বাবা, তাকে সে বলতেছে, হতাশা ঠিক না, মানে একটা ভয় যে তার ছেলেটা তাকে ভয় প্রতিশোধ গ্রহণ করে কিনা এইটা। তো সেই ভয় থেকে মূলত সে আগে ভাগেই তার হাজবেন্ডকে বলতেছে যে, তোমার ছেলে তো আমার সাথে খারাপ ব্যবহার করছে। থিসিয়াস কার্জেস হিপ্পোলিটাস, এবং এর ফলে এটা শোনার পরে থিসিয়াস তখন হিপ্পোলিটাসকে তোমার অভিশাপ দেয়,
হু হ্যাড অলরেডি রান অ্যাওয়ে টু এসকেপ দ্য পলিউশন অফ ইনসেস্ট, এবং সে অলরেডি তার এই যে স্টেপ মাদার, যে তার সাথে এই যে বাজে কাজ করার চেষ্টা করতেছে, এখান থেকে বাঁচার জন্য সে অলরেডি বাড়ি থেকে হান্টিং এর নামে সে বেরিয়ে চলে গেছে। তো সে যে বেরিয়ে চলে গেছে, এইটাকে ইস্যু করে তার মা যখন তার এগেনস্টে ওই ইয়েটা করেছে, অভিযোগটা করেছে, তখন তার বাবা থিসিয়াস সে এটাকে মনে করেছে আসলেই তো সত্যি, তো তাহলে সে চলে গেছে। তো এই জন্য সে যখন অভিশাপটা দেয়, আহ থিসিয়াস তখন এই হিপ্পোলিটাসের উপর অভিশাপ দেয়, এবং যে অলরেডি এই যে ইনসেস্ট, এই যে পাপ কাজ, এটার দ্বারা সে পলুটেড হতে চায় না, এবং সেটাকে এসকেপ করার জন্য সে অলরেডি বাড়ি থেকে চলে গেছে। দ্য কার্স ইজ অ্যাফেক্টেড বাই monstrous bull which rises out of the sea and provokes the death of Hippolytus. এবং এই অভিশাপ অনুযায়ী আমরা দেখতে পাই যে সমুদ্রের ভেতর থেকে একটা বড় মনস্টার, দৈত্যাকৃতির একটা বুল, এইটা হচ্ছে সমুদ্রের ভেতর থেকে উঠে আসে এবং তার মৃত্যুতে ভূমিকা রাখে হিপ্পোলিটাসের। His shattered body is returned to the palace where Phaedra admits her guilt and kills herself. তার যে ক্ষতবিক্ষত বডি, সেটা রাজপ্রাসাদে ফিরে আসে, এবং ফেদ্রা তাকে দেখার পরে সে তার ভুল স্বীকার করে, দোষ স্বীকার করে, এবং সে তখন নিজেই সুইসাইড করে। থিসিয়াস ইজ লেফট অ্যালোন উইথ দ্য ক্রপসেস অফ হিজ ওয়াইফ অ্যান্ড সান। থিসিয়াস এবার এখানে একাকী তার ওয়াইফ এবং সান দুইজনারই মৃতদেহের পাশে মানে থাকে আর কি। তো এই হচ্ছে আমাদের উপসংহার। এবার আমরা পড়ি এটার, আচ্ছা, এবার পোয়েট সম্পর্কে পড়বো না, আমরা এখানে থিম সম্পর্কে জানি। এই রাইটিংটার থিম কি, টপিক বা সাবজেক্টটা কি? এক কথা এখানে রয়েছে লাস্ট, কামনা বাসনা। দুইটা হচ্ছে উইমেন। তিন নম্বর হচ্ছে নেচার ভার্সাস সিভিলাইজেশন, মানে নেচার ভার্সাস তোমার সভ্য জগৎ আর কি, এক কথায় ওয়াইল্ড লাইফ ভার্সাস সভ্য জগৎ। এরপর হচ্ছে বিউটি, সৌন্দর্য, এটাও। তো দেখি আমরা কোনটা কিভাবে কাজ করতেছে। দ্য প্লেস মেজর থিমস কিংশিপ, তারপরে ইরোটিক প্যাশন ইন কনফ্লিক্ট উইথ রিজন, ইনসেস্ট অ্যান্ড রেভেন্স। এই নাটকের প্রধান যে থিমগুলো তার ভিতরে রয়েছে কিনশিপ অর্থাৎ রাজত্ব, তারপর রয়েছে হচ্ছে ইরোটিক প্যাশন, মানে একটা লাস্টারাস যে প্যাশন সেটা, ইন কনফ্লিক্ট উইথ রিজন, মানে এই প্যাশনটা হচ্ছে বিবেকের দংশনে, বিবেকের সাথে যেন যুদ্ধ করতেছে। যেমন আমাদের ফেইদরা, সে ট্রাই করবে যে না এটা আমার করা ঠিক হচ্ছে না, সেটাও চিন্তা করতেছে, আবার সে পাশাপাশি সে তার স্টেপ সানের উপরে ঝাঁপিয়েও পড়তেছে। তো এখানে বলতেছে একটা প্যাশন প্লাস হচ্ছে রিজন, এই দুইটার ভিতরে কনফ্লিক্ট। এখানে ইনসেস্ট বলতে একটা পাপ, মহাপাপ, তারপর রেভেন্স, প্রতিশোধ রয়েছে। এবার বলতেছে দ্য মেজর থিমস অফ দ্য প্লে ইনক্লুড লাস্ট। লাস্টের ভিতরে কি কি রয়েছে? লাস্টে হচ্ছে ফেইদ্রাস লাস্ট ফর হিপ্পোলিটাস, ফেইদ্রার যে লাস্ট হিপ্পোলিটাসের প্রতি, সেটা ইজ দ্য এঞ্জিন দ্যাট ড্রাইভস দ্য ট্র্যাজেডি, এটাই হচ্ছে মেইন এঞ্জিন যেটা এই ট্র্যাজেডিটাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। অ্যান্ড দ্য কোরাস এক্সপাউন্ডস অন এক্সাম্পলস অফ লাস্ট থ্রুআউট হিস্ট্রি, এবং এখানকার যে কোরাস রয়েছে তারা বর্ণনা করতেছে, এক্সাম্পল দিচ্ছে এই লাস্টের যে ইতিহাস, সেই ইতিহাসগুলি বা ওই ইতিহাস ব্যাপী যে লাস্টার যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলোর একটা বর্ণনা দিচ্ছে। এরপর হচ্ছে উইমেন। ফেদ্রা মে বি কনসিডার্ড অ্যান ইয়ার টু দ্য ট্রেডিশন অফ স্কিমিং উইকড উইমেন ইন গ্রিক mythology such as Medea, although she is undeniable presented as an empathetic character, more victim than victimizer, and if anything it is her nurse who received the brunt of the play. আমাদের এতখানি দরকার নেই, মিডিয়ার সাথে একে আলোচনা করার দরকারই নেই। উইমেন, ফেইদ্রা মে বি কনসিডার্ড, ফেইদ্রা মূলত ওই সমস্ত মহিলাদের একজন ইয়ার মানে উত্তরাধিকারী, যারা মূলত, যাদের মূলত ট্র্যাডিশন অফ স্কিমিং রয়েছে, মানে ষড়যন্ত্র করার যে ঐতিহ্য সেটা রয়েছে, মানে এক কথা ছলনাময়ী ষড়যন্ত্রী যে মহিলাগুলি, তাদের যেন হচ্ছে ইয়ার সে। এবং একই সঙ্গে উইক উইমেন, যারা হচ্ছে গ্রিক মিথোলজিতে খুব বাজে খারাপ উইমেন, তাদেরও যেন একটা প্রতিনিধি সে। নেচার ভার্সাস সিভিলাইজেশন।
আচ্ছা, এখানে আরেকটা বাদ পড়ে গেছে। হিপ্পোলিটাস আর্গুস দ্যাট সিভিলাইজেশন করাপ্টস। হিপ্পোলিটাস সে বলতেছে যে, যুক্তি দেখাচ্ছে যে সিভিলাইজেশন বা সভ্য জগৎগুলি আসলে করাপ্টেড, এগুলো দূষিত হয়ে গেছে। অ্যান্ড হি হ্যাঙ্কার্স ফর দ্য প্রাইমাল এজ অফ পিস। এবং তিনি হ্যাংকার করতেছেন, তিনি হায়হুতাশ করতেছেন এই প্রাইমাল এজের জন্য, মানে অসভ্য যে সময়টা, সেই সময়টার জন্য, যে সময়টাতে শান্তির ছিল। বিফোর দ্য রাইজ অফ দ্য সিটি ওয়ারফেয়ার অ্যান্ড ক্রাইম। এবং সেই সময়টা ছিল তোমার শহর গড়ে ওঠার আগের সময়টা, যুদ্ধ বিগ্রহের সময়ের আগেরটা, এবং ক্রাইম, অপরাধের সময়ের, অপরাধ ঘটার যে বিষয়টা, এগুলোর যে আগের সময়টা, সেটার জন্যই সে সবসময় হ্যাংকার করে, হায় হুতাশ করে, বা সে সেটা খোঁজে, চায়। হ্যাংকার মানে খুব করে চাওয়া। এরপর রয়েছে হন্টিং। অলদো দ্য প্লে স্টার্টস উইথ হিপ্পোলিটাস সেটিং আউট অন এ হান্ট। যদিও এই নাটকটা শুরু হচ্ছে হিপ্পোলিটাস সে সেট আউট করতেছে, বেরিয়ে যাচ্ছে একটা হান্ট করার জন্য আর কি, শিকার করার জন্য। ইট সুন বিকামস অ্যাপারেন্ট দ্যাট হি ইজ বিং হন্টেড বাই ফেদরা। এবং খুব শীঘ্রই আমরা দেখতে পাই যে সে নিজেই মূলত একটা শিকারিতে পরিণত হচ্ছে, ফেদরার শিকারিতে। অ্যান্ড দ্যাট ফেদরা হারসেলফ ইজ আ টার্গেট অফ কিউপিডস অ্যারো। এবং এখানে ফেদরাও নিজেও হচ্ছে তোমার কিউপিডের যে অ্যারো, সেইটার টার্গেটে পড়ে গেছে। কিউপিডের অ্যারো, এটা কিউপিডের স্টোরি, যারা জানো তারা তো জানো কিউপিডের অ্যারো। কিউপিড যার দিকে অ্যারো মারে, মানে তীর ধনুক মারে, সেটা তার হৃদয়ে যখন গিয়ে লাগে, তখন সে কারো প্রতি ভালোবাসায় ভেতরে পড়ে যায় আর কি। তো আমাদের ফেদরার হিপ্পোলিটাসের প্রতি তার যে ভালোবাসা, এটা মূলত ওই কিউপিডের অ্যারোর আঘাতে আর কি। অ্যান্ড বিউটি। এবং বিউটির ব্যাপারে কি বলা হচ্ছে? হিপ্পোলিটাস বিউটি ইজ দ্য ইনিশিয়াল ক্যাটালিস্ট অফ দ্য প্লে। বলা হচ্ছে হিপ্পোলিটাসের যে সৌন্দর্য, এটাই মূলত এই নাটকের শুরুর দিকের একটা নিয়ামক, বা প্রথম নিয়ামক। এটার কারণেই মূলত ফেইদরা এত বেশি অ্যাট্রাক্টেড হয়েছে। অ্যান্ড দ্য কোরাস ominously alludes to beauty's fragility and the caprice of time. এখানে আমাদের যে কোরাসরা যারা রয়েছে, তারা অমিনাসলি, মানে কি বলে, একটা অশুভ ইঙ্গিত দিচ্ছেন তারা। অমিনাসলি, অশুভ ভাবে তারা অ্যালিউট করতেছেন এই সৌন্দর্যের যে ফ্র্যাজাইলিটি, সৌন্দর্যের যে তোমার ধ্বংস করার যে ক্ষমতা, বা ভঙ্গুর যে একটা অবস্থা, সেটার কথা বলা হচ্ছে। এবং একই সঙ্গে যে দ্য ক্যাপ্রাইস অফ টাইম, এবং ক্যাপ্রিস বা ক্যাপ্রাইস হচ্ছে তোমার সময়ের যে মর্জি, সময়ের যে খেয়াল খুশি, সেটার কথা বলা হচ্ছে। বলা হচ্ছে সৌন্দর্যের যে বিষয়টা, সেটা একই সঙ্গে ফ্র্যাজাইল, এবং একই সঙ্গে এখানে সময়ের একটা বিষয় রয়েছে। যেমন ধরো তোমার সৌন্দর্য সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। সৌন্দর্যের প্রতি আকর্ষণও সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। ওকে, তো এইটা গেল। এবার আসো আমরা জানি হচ্ছে, মানে এইগুলো রয়েছে আর কি এর ভেতরে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জানি, এই স্টোরিটার ব্যাকগ্রাউন্ডটা কি। Based on Greek mythology and the tragedy Hippolytus by Euripides, Seneca's Phaedra is one of several artistic explorations of this tragic history. ট্র্যাজিক স্টোরি বলা হচ্ছে গ্রিক মিথোলজির উপরে বেস করে, এবং হিপ্পোলিটাসের যে ট্র্যাজেডি, যেটা মূলত ইউরিপিডিস লিখেছেন, সেটার উপরে বেস করে সেনেকার দ্য ফেদ্রা, এটা মূলত মূলত অনেকগুলি আর্টিস্টিক এক্সপ্লোরেশনের, যেগুলো ট্র্যাজিক স্টোরির কথা বলে আর কি, সেগুলোর ভিতরে একটা আর কি। মানে এক কথা খুব ভালো একটা রাইটিং। ফেদ্রা is an adaptation of an old Greek myth from the collection of traditions involving Theseus, arguably the principal hero of Athens. থিসিয়াস হচ্ছে এথেন্স নগরীর প্রধান হিরো। হ্যাঁ, বলা হচ্ছে যে তার যে একটা ট্র্যাডিশন রয়েছে, গ্রিক মিথোলজির যে ট্র্যাডিশন রয়েছে, সেইটার ভেতর থেকে মূলত ফেদ্রাকে নেওয়া, এবং ফেদ্রা ওইটারই একটা অ্যাডাপ্টেশন। অ্যাকর্ডিং টু লিজেন্ড, she was the daughter of Minos and Pasiphae. Pasiphae, Pasiphae। আচ্ছা, এই যে আমাদের সি সি বলতে ফেদ্রা, ফেদ্রা হচ্ছে তোমার
সে মিনস এবং প্যাসিফে তার মেয়ে, অ্যান্ড দ্য ওয়াইফ অফ থিসিয়া, এবং থিসিয়াসের ওয়াইফ। ফেইদ্রা ফেইল ইন লাভ উইথ হার স্টেপসন হিপ্পোলিটাস, সে তার স্টেপসন হিপ্পোলিটাসের প্রেমে পড়ে যায়। আফটার দ্য রিজেকশন, আফটার হি রিজেক্টেড হার অ্যাডভান্সেস, যখন সে তার প্রতি অ্যাডভান্স হয়, তখন সে রিজেক্ট করে, আমাদের যে হিপ্পোলিটাস সে রিজেক্ট করে। শি অ্যাকিউজড হিম অফ ট্রাইং টু রেফার, এবং সে তার হাজবেন্ডের কাছে হিপ্পোলিটাসের ব্যাপারে অভিযোগ দেয় যে সে তাকে রেপ করার তোমার চেষ্টা করেছে। কজিং থিসিয়াস টু প্রে টু পজিডন টু কিল হিম, এবং থিসিয়াস তখন সমুদ্র দেবতা পজিটন রয়েছে তার কাছে সে করে প্রার্থনা করে যে আমার ছেলেটা বা হিপ্পোলিটাসের যেন ক্ষতি সাধন করা হয়। অ্যান্ড দেন কিলড হারসেলফ, এবং এইটা যখন করে তখন তো হিপ্পোলিটাস মারা যায়, এবং আলটিমেটলি আমাদের এই ফেদ্রাও সে তার নিজেকে নিজেই হত্যা করে, মানে সুইসাইড করে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাহিনী। ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই না, মূলত একই কথা বললো বারবার। এবার আমরা যাই এটার ক্যারেক্টার লিস্টে। আমরা অলরেডি তিনটা ক্যারেক্টার পেয়ে গেছি। ফেদ্রা, ফেদ্রা হচ্ছে ডটার অফ ক্রেটান কিং মিনস অ্যান্ড হিজ ওয়াইফ প্যাসিফে। শি ইজ ম্যারিড টু থিসিয়াস, সে থিসিয়াসের সাথে তার বিয়ে হয়েছে, বাট ইন লাভ উইথ হিজ সান হিপ্পোলিটাস, কিন্তু সে ভালোবাসে তার থিসিয়াসের ছেলে হিপ্পোলিটাসকে। হিপ্পোলিটাস সান অফ থিসিয়াস অ্যান্ড অ্যান্টিওপ, অ্যান্টিওপ মানে সে হচ্ছে থিসিয়াস এবং তার ওয়াইফ অ্যান্টিওপের, সে হচ্ছে তোমার ছেলে, কুইন অফ অ্যামাজনস, এবং অ্যান্টিওপ হচ্ছে অ্যামাজনের কুইন। হি ইজ ফেমাস ফর হিজ চ্যাস্টিটি, এবং সে তার সতীত্বের জন্য, তার পবিত্রতার জন্য সে হচ্ছে বিখ্যাত। বিকজ হি রিজেক্টস উইথ হরর হিজ স্টেপ মাদার্স ইনসেস্টাস লাভ, কারণ সে, এই হি বলতে আমাদের হিপোলিটাস, কারণ সে রিজেক্ট করেছে তার যে স্টেপ মাদার, সৎ মা, তার যে ভয়ঙ্কর যে রূপ, ভালোবাসা, ইনসেস্টাস যে লাভ, সেখান থেকে সে সে রিজেক্ট করেছে সেটাকে। শি ইজ রেসপন্সিবল ফর হিজ ডেথ, এবং শি বলতে এখানে ফেদ্রাই হচ্ছে রেসপন্সিবল, ফেদ্রাই দায়ী হিপ্পোলিটাসের মৃত্যুর জন্য। থিসিয়াস কিং অফ অ্যাথেন্স, কম্প্যানিয়ন অফ হারকিউলিস অ্যান্ড ফেমাস ফর হিজ লিজেন্ডারি এক্সপ্লয়েটস। বলা হচ্ছে যে কিং, এই থিসিয়াস হচ্ছে কিং অফ অ্যাথেন্স, অ্যাথেন্সের কিং, এবং সে হচ্ছে হারকিউলিসের তোমার সঙ্গী, ওই সমসাময়িক আর কি, বা সঙ্গী আর কি। অ্যান্ড ফেমাস ফর হিজ লিজেন্ডারি এক্সপ্লয়েটস, এবং তার যে মানে লিজেন্ডারি যে শাসন, সেই শাসনের জন্য সে বিখ্যাত। ফলসলি কনভিন্সড অফ হিজ সন্স গিল্ট, হি asked নেপচুন টু কিল থিসিয়াস। আচ্ছা, ফলসলি তাকে মিথ্যা কথা বলে তাকে কনভিন্স করা হয়, এবং আহ, যে তার ছেলে আর কি দোষী, এবং সে তখন নেপচুনের প্রতি সে প্রার্থনা করে, এবং আহ, মানে তার ছেলেকে যেন হত্যা করা হয় সেই জন্য। এই নেপচুন এক জায়গায়, নেপচুন এক জায়গায় পজিডন, এর মানে হচ্ছে যে গ্রিক মিথোলজিতে হয়তো পজিডন বা নেপচুন, রোমান মিথোলজিতে হয়তো নেপচুন বা, মানে এটা আমি কোনটাতে সঠিক কোনটা আমি সেটা জানি না, ভুলে গেছি, কিন্তু একটা দুইটাই হচ্ছে তোমার সমুদ্র দেবতা। উম, মানে দুই মিথোলজিতে দুইজনার, একজনারই এই দুই নামে ডাকা হয়। আচ্ছা, এই যে এখানে পজিটন আর এখানে হচ্ছে তোমার নেপচুন। এরপরে রয়েছে অরিশিয়া, রয়্যাল প্রিন্সেস, লাস্ট ডিসেন্ডেন্ট অফ এ ফ্যামিলি ডেস্ট্রয়েড বাই থিসিয়াস। এই হচ্ছে অরিশিয়া, সে হচ্ছে রয়্যাল প্রিন্সেস, রাজকীয় একজন, মানে কি বলে এটাকে, আমরা এটা প্রিন্সেস বলতে আমরা কি বলি, রাজকন্যা। এবং সে হচ্ছে থিসিয়াস কর্তৃক ধ্বংস করা একটা রাজ পরিবারের সর্বশেষ সন্তান সে। In spite of Theseus' express prohibition, she and Hippolytus fall in love. যদিও থিসিয়াস একটা নিষিদ্ধ করে যে হিপ্পোলিটাসের প্রেমে পড়া যাবে না, তারপরেও এই থিসিয়াস এবং হিপ্পোলিটাস, এই হিপ্পোলিটাস এবং অরিশিয়া, তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায়। এনন, এনন নামে একটা কবিতা তোমরা পাবা, তোমাদের ফোর্থ ইয়ারেই মেবি আছে। ফোর্থ ইয়ারে, ফোর্থ ইয়ারে না থার্ড ইয়ারে, থার্ড ইয়ারে গেছে। থার্ড ইয়ারে গেছে না, আচ্ছা যাই হোক। ইয়ারে ছিল। হ্যাঁ, এই থার্ড ইয়ারে যে এনন, এটাও সেই এনন আর কি। ফেইদ্রাস নার্স,
Her fire's main maternal like love makes her give advice to her mistress, which proves disastrous to all concerned. ফেইদ্রার নার্স হচ্ছে এনন। সে তার যে ভয়ঙ্কর ভয়ঙ্কর না, ফার্স্ট মানে কি, ফায়ার্স মানে তো ভয়ঙ্কর, তার যে ভয়ঙ্কর রকমের যে ম্যাটার্নাল লাইক লাভ, মাতৃসম যে ভালোবাসাটা, সেটা মেক্স হার গিভ অ্যাডভাইস। সেখান থেকে সে আসলে তাকে অ্যাডভাইস দেয় টু হার মিস্ট্রেস, তার মিস্ট্রেসকে যে ফেদ্রাকে, হুইচ প্রুভস ডিজাস্টার টু অল কনসার্ন, এবং সেটাই মূলত লাস্ট লাস্টে গিয়ে সব মানে ধ্বংসের কারণ হয়ে যায়, ধ্বংসাত্মক হয়ে যায়। ইজমিনি, অরিশিয়াস কনফিডেন্ট। ইজমিনি হচ্ছে সফোক্লিস আছে না, সফোক্লিসের যে ইডিপাস রেক্স, ইডিপাসের একটা মেয়ের নাম হচ্ছে ইজমিনি, আর একটা, এটা বড় মেয়ের নাম ইজমিনি, ছোট মেয়ের নাম অ্যান্টিগন। তো এই ইজমিনি হচ্ছে এখানে অরিশিয়ার কনফিডেন্ট, মানে তার বিশ্বস্ত, মানে তার সাথে থাকে আর কি এরকম। আমরা যেটাকে বলি খাঁটি বাংলায় যে সেবিকা বা চাকরানী, এই টাইপের আর কি। এরপরে পেনোপ, এ মেম্বার অফ ফেদ্রাস হাউসহোল্ড হু প্লেস দ্য পার্ট অফ এ মেসেঞ্জার। পেনোপ হচ্ছে একটা মেসেঞ্জারের কাজ করে এই ফেদ্রার ফ্যামিলিতে। তারপরে থেরামিন, থেরামিন হচ্ছে টিউটর অ্যান্ড কনফিডেন্ট টু হিপ্পোলিটাস। সে হচ্ছে হিপ্পোলিটাসের শিক্ষক এবং বিশ্বস্ত একজন লোক আর কি, থেরামিন। এবার আসো আমরা এটার সামারিটা পড়ি। আমাদের এটা কত বড় সামারি দেখি, একদিনে হবে না? হ্যাঁ, একদিনে হয়ে যাবে, আজকেই হয়ে যাবে এটা। কোন একটা স্টোরি যখন একদিনে হয়ে যায় এটাতে কি ভাল লাগে আমার। পরের দিন আবার আরেকটা নতুন পড়তে পারবো এই জন্য। আর এটা আরেকটা ভালো দিক, সেটা হচ্ছে আমি স্টোরি গুলো ভুলে যাই, এই জন্য যখনই আমি স্টোরি গুলো পড়ি প্রত্যেকটা ব্যাচেই আমার মনে হয় যে আমি নতুন পড়তেছি, খুঁটিনাটি গুলো নতুন, মানে খুঁটিনাটি গুলো ভুলে যাই। ওকে, দেখো এবার আমরা সামারিটা পড়ি যে থিসিয়াস, কিং অফ এথেন্স, হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড ডিউরিং ওয়ান অফ হিজ এক্সপিডিশন। থিসিয়াস সে হচ্ছে কিং এর এক, কি মানে এথেন্সের কিং, সে হারিয়ে যায় কোনো একটা অভিযানের সময়। হিপ্পোলিটাস টেলস থেরামেন্স অফ হিজ ইন্টেনশন টু সার্চ ফর হিজ ফাদার। হিপ্পোলিটাস সে থেরামেনকে, তার যেহেতু টিউটর এবং বিশ্বস্ত লোক, সে তাকে বলে যে আমি বেরিয়ে পড়বো আমার বাবাকে খুঁজে বের করতে। বাট দিস ইজ নট দ্য রিয়েল রিজন হি উইশেস টু লিভ ট্রোইজেন। কিন্তু এটা আসলে আসল কারণ না। সে যে এই যে ট্রোইজেন, মানে ট্রোইজেন হয়তো ওদের শহরের নাম, হ্যাঁ, বলতেছে যে এইটা ছেড়ে যে সে যেতে চাচ্ছে এটাই আসলে কারণ না, মানে একমাত্র কারণ না, সে তার বাবাকে খুঁজতে চাচ্ছে এটাই রিয়েল কারণ না। হোয়াট দ্য কোর্ট হ্যাজ বিন ইন রেসিডেন্স ফর সাম টাইম। ট্রেজন, হোয়াট দ্য কোর্ট হ্যাজ বিন রেসিডেন্স ফর সাম, ট্রেজন হচ্ছে একটা জায়গা যে জায়গাতে আহ, এই রাজ পরিষদ বর্গ কিছু দিনের জন্য, আমরা অনেক সময় দেখি না কোন একটা দেশের সামার ক্যাপিটাল, উইন্টার ক্যাপিটাল, এরকম কোন একটা জায়গা হতো বা। Neither does he desire to avoid the persecutions of his stepmother, Phaedra. মানে সে মূলত তার যে স্টেপ মাদার ফেদ্রা, তার যে পারসিকিউশন সেটাকে সে অ্যাভয়েড করতে চাচ্ছে আর কি। মানে তার পারসিকিউশনের অনেকগুলো মিনিং আছে, একটা হচ্ছে দণ্ড দেয়া, আর এইখানে কি বলতেছে, নিপীড়ন নিগ্রহ আর কি, নিপীড়ন নিগ্রহ তার ওই নির্যাতন আর কি, যেটা সেখান থেকে সে রক্ষা পেতে চাচ্ছে। His only motive is to escape the charm of Orisia, the only survivor of the royal family who formerly ruled Athens. আচ্ছা, বলা হচ্ছে যে তার একটা উদ্দেশ্য ছিল, ইজ টু এসকেপ দ্য চার্ম অফ অরিশিয়া। সে অরিশিয়ার যে চার্ম সেটা থেকেও, তার যে, তাকে যে ভালোবাসে, তার সৌন্দর্যে মোহিত হয়ে আছে সে, সেখান থেকেও সে এসকেপ করতে চাচ্ছে। এবং অরিশিয়া ছিল হচ্ছে আহ, এই এথেন্সকে যে কিংটা ছিল আমাদের থিসিয়াসের আগে, সেই কিং এর মেয়ে আর কি, এবং অনলি সার্ভাইভার, সে শুধু একাই বেঁচে আছে। হি ইজ ইন লাভ উইথ হার, এবং এই আমাদের হিপ্পোলিটাস এই মেয়েটাকে ভালোবাসে অরিশিয়াকে। অ্যান্ড হিজ ফাদার হ্যাজ ফরবিডেন হার টু ম্যারি, এবং তার বাবা থিসিয়াস
হিপ্পোলিটাসকে নিষিদ্ধ করে দিয়েছে যে সে যাতে করে, বা নিষেধ করে দিয়েছে যে সে যাতে করে অরিশিয়াকে বিয়ে না করে। Enon, Phaedra's nurse, announces her mistress, but Hippolytus wishes to avoid an unpleasant meeting and departs. এনন, ফেদ্রার নার্স, সে অ্যানাউন্সেস হার মিস্ট্রেস, সে তার মিস্ট্রেসকে বলে, কিন্তু মানে তার মিস্ট্রেসের ব্যাপারে আর কি বলে, কিন্তু আমাদের হিপোলিটাস উইশেস করে, ইচ্ছা পোষণ করে টু অ্যাভয়েড অ্যান আনপ্লেজেন্ট মিটিং, মানে তার সাথে হঠাৎ দেখা হয়ে যাবে এটাকে সে তোমার অ্যাভয়েড করার চেষ্টা করে। অ্যান্ড ডিপার, সে তখন ওই জায়গা থেকে চলে যায়। মানে আমাদের এনন সে ঘোষণা করতেছে যে তার নার্স, মানে তার যে মিস্ট্রেস ফেদ্রা সে আসতেছে। তখন হিপ্পোলিটাস ওখান থেকে চলে যায়, সে এই ফেদ্রার সাথে দেখা করতে চায় না। দ্য কুইন্স বিহেভিয়ার অ্যান্ড হার কনভারসেশনস উইথ এনন বিট্রে হার ইনসেস্টাস অ্যান্ড ফরবিডেন লাভ ফর হিপ্পোলিটাস। কুইনের যে বিহেভিয়ার, তার যে আচার আচরণ এবং তার যে কনভারসেশন উইথ এনন, এননের সাথে তার যে কনভারসেশন, এটা বিট্রে হার ইনসেস্টাস অ্যান্ড ফরবিডেন লাভ ফর হিপ্পোলিটাস। এবং এটাই মূলত তার যে এই তোমার ইনসেস্টাস এবং মানে নিষিদ্ধ, পাপী এবং যে একটা নিষিদ্ধ ভালোবাসা হিপ্পোলিটাসের প্রতি, সেটাকে বিট্রে করে আরো। এই বিট্রে, বিট্রে বলতে আমরা জানি হচ্ছে বিশ্বাসঘাতকতা করা বা আহ, মোড় নেয়া, মানে কি বলে এটাকে, বিশ্বাসঘাতকতা। এখানে কি করতেছে, ফাঁস করিয়ে দেয়া, প্রতারণামূলক, বিপথে চালিত করা। আচ্ছা, বলা হচ্ছে কুইনের সাথে তার যে বিহেভিয়ার, দ্য কুইন্স বিহেভিয়ার অ্যান্ড হার কনভারসেশন উইথ এনন, এননের সাথে তার যে কনভারসেশন এবং তার যে বিহেভিয়ার, এটাই মূলত বিট্রে করতেছে, এটা মূলত প্রকাশ করে দিচ্ছে। আমরা এখানে দেখতেছিলাম যে তার আরেকটা মিনিং কি, যে বিপথে চালিত করা, তাকে বিপথে চালিত করতেছে। আমরা এটা জানতে পারতেছি তার কথাবার্তা থেকে, তার বিহেভিয়ার থেকে, যে সে একটা নিষিদ্ধ এবং পাপী, যে পাপের যে ভালোবাসা সে হিপোলিটাসের সাথে, সেটা সে করতে চাচ্ছে বা সেদিকে সে যেতে চাচ্ছে। সে উইশেস ফর ডেথ, সে মৃত্যু চায়, বাট দ্য সাডেন অ্যানাউন্সমেন্ট অফ থিসিয়াস ডেথ পুটস এ নিউ কমপ্লেক্সন অন থিংস। সে হিপ্পোলিটাসকে না পেলে সে মারা যাবে, কিন্তু সে তো হিপ্পোলিটাসের বাবার ওয়াইফ, সেটাও তো সে মানতে পারতেছে না। কিন্তু হঠাৎ করে সে জানতে পারে যে হিপ্পোলিটাসের বাবা থিসিয়াস, সে ওই যে এক্সপেডিশনে গিয়ে সে মিসিং হয়েছে, মানে সে মারা গেছে, সেটা সবাই ধরে নেয়। এবং এইটাতে তার এই যে আশার পালে আবার নতুন করে হাওয়া লাগে, হ্যাঁ, পুটস এ নিউ কমপ্লেক্সন অন থিংস, নতুন করে আলো যেন ফেলে তার যে চিন্তা ভাবনা সেটার ভেতরে। যে তার মানে তার হাজবেন্ড তো মারা গেছে, তাহলে সে এখন তার হাজবেন্ডের ওয়াইফকে বিয়ে করতে, তার স্টেপ সানকে বিয়ে করতে পারবে, এটা সে চিন্তা করে আবার সে খুশি হয়। কিন্তু তার আগে সে মরে যেতে চায়। Free to indulge her passion, she gives up her suicide plan in order to arrange an alliance with Hippolytus against Orisia to preserve her own son's right to the throne of Athens. এবার সে তার প্যাশন থেকে সে মুক্ত হয়ে যায়, মানে তার যে আগেকার যে একটা কঠিন আবেগ ছিল যে আহ, মানে কি করবে, এটা করবে না ওটা করবে, মানে এখানে এই প্যাশনটা হচ্ছে ওই যে আমরা যেটা বলতে পারি যে বিবেকের যে দংশন, বিবেকের যে এতদিন যে একটা বাধা ছিল, সেখান থেকে আবার সে মুক্ত হয়ে গেল। সে গিভস আপ হার সুইসাইড প্ল্যান ইন অর্ডার টু অ্যারেঞ্জ অ্যান অ্যালায়েন্স, এবং সে তখন তার যে আত্মহত্যা করার মৃত্যুর যে প্ল্যানটা সেটা সে বাদ দিয়ে দিল, এবং সে চেষ্টা করতে থাকলো হিপ্পোলিটাসের সাথে একটা ভালো আহ, মানে টু অ্যারেঞ্জ অ্যান অ্যালায়েন্স উইথ হিপ্পোলিটাস এগেনস্ট অরিশিয়া, অরিশিয়ার এগেনস্টে গিয়ে সে হিপ্পোলিটাসের সাথে একটা বন্ধুত্ব বা মিত্রতা চালানোর, মানে মিত্রতা অ্যারেঞ্জ করলো আর কি, টু প্রিজার্ভ তার ওন সানস রাইট। এবং সে এটা করতে চাইলো যে তার ছেলে, ও নিজের যে ছেলে, সে যেন তোমার এথেন্সের রাজা হয়, সেটার জন্য আর কি। Ismene, Oresia's confidant, announces Theseus' death to the young girl, and in the same breath reveals her suspicion of Hippolytus' romantic feelings for Oresia. ইজমিনি, যে কিনা অরিশিয়ার কনফিডেন্ট, অরিশিয়ার বিশ্বস্ত আর কি লোক, সে এবার ঘোষণা করে যে থিসিয়াস মারা গেছে। থিসিয়াস ডেড টু দ্য ইয়াং গার্ল, অর্থাৎ এই যে অরিশিয়া, এই ইয়াং গার্লের কাছে থিসিয়াসের মৃত্যুর ব্যাপারটা সে প্রচার করে।
এবং একই সময়ে সে আবার যে কথাটা বলে যে হিপ্পোলিটাস সম্ভবত তোমার প্রতি তার রোমান্টিক ফিলিংস নাই, এটার ব্যাপারে সে সন্দেহ প্রকাশ করে। ইনক্রেডুলাসলি the young girl listens to a revelation that enchants her, since she in turn has fallen in love with Hippolytus. বলা হচ্ছে ইনক্রেডুলাসলি, ক্রেডুলাসলি আর কি। আমাদের এই যে ইয়াং গার্ল অর্থাৎ অরিশিয়া, সে এখানে আহ, মূলত লিসেন টু এ রেভলিউশন দ্যাট এনচান্টস হার, মানে এই যে রেভলিউশন, সে মূলত একটা কথা শুনেছিল এর আগে, উম, অবিশ্বাস্যভাবে সেটা শুনেছিল যে তোমার একটা অ্যানাউন্সমেন্ট শুনেছিল যেটা তাকে এনচ্যান্ট করে, তাকে বিমুগ্ধ করে। সিন্স হি ইন টার্ন, এবং তখন থেকে সে মূলত হিপ্পোলিটাসের প্রেমে পড়ে যায়। মানে এক কথায় সে একবার হিপ্পোলিটাসের সাথে এরকম একটা কথাবার্তায় হয়তো বা সে এরকম একটা কথা জানতে পেরেছিল যে হিপ্পোলিটাস তাকে ভালোবাসে, তখন থেকেই সে হিপ্পোলিটাসকে ভালোবাসে। হিপ্পোলিটাস soon confirmed the confidence speculation in a tender but awkward confession. হিপ্পোলিটাস খুব তাড়াতাড়ি কনফার্ম করে এই যে কনফিডেন্স, এই যে ইজমিনি যে কথাটা বলতেছে, ইজমিনির যে ধারণাটা, স্পেকুলেশনটা, সেটাকে একটু সফটলি সে একটা কনফার্ম করে যে হ্যাঁ এটাই তাই, মানে তার অরিশিয়ার প্রতিও কোনো রকমের আবেগ অনুভূতি নাই, এটাও যেন সে কনফার্ম করে। বাট অকওয়ার্ড কনফেশন, কিন্তু এই কনফেশনটাও একটু অদ্ভুত টাইপের, যার জন্য এটা মানে সঠিকভাবে ক্লিয়ার হয় না যে সে অরিশিয়াকে ভালোবাসে কি বাসে না। দ্য ইন্টারভিউস ইজ ইন্টারাপ্টেড বাই দ্য অ্যানাউন্সমেন্ট অফ ফেইদ্রাস অ্যারাইভাল। এবং এই যে ইসমিনি এবং আমাদের যে হিপ্পোলিটাস, তাদের যে দেখা সাক্ষাৎ যেটা চলতেছিল, ইন্টারভিউটা যেটা চলতেছিল, কথোপকথন যেটা চলতেছিল, এইটা বাধাগ্রস্ত হয় যখন ঘোষণা করা হয় যে ফেদ্রা আসতেছে, বাট নট বিফোর অরিশিয়া হ্যাজ টিমিডলি অ্যাডমিটেড হার ওন ফিলিং। কিন্তু তার আগে অরিশিয়া ভয়ে ভয়ে তার যে নিজের ফিলিংস এটা সে প্রকাশ করেনি আর কি। মানে সেটা সে বিফোর অরিশিয়া, অরিশিয়ার কাছে সে প্রকাশ করেনি। Phaedra comes in with a purported intentions of pleading for her son. এর purported, কথিত, so called। ফেদ্রা এখানে কামস উইথ দ্য পারপোর্টেড ইন্টেনশন, তার যে তথাকথিত ইন্টেনশন অফ প্লিডিং ফর হার সান, তার ছেলের জন্য যে সে মূলত এখানে আসতেছে, সেটার জন্য আর কি সে এখানে আসে আর কি, তার ছেলের ব্যাপার নিয়ে। However, carried away by her passion, she forgets her original purpose. যাই হোক, সে তার আবেগের কারণে সে তার অরিজিনাল যে উদ্দেশ্য সেটা সে ভুলে যায়, and reveals her secret love, এবং তার যে লুকায়িত ভালোবাসা সেটাকে সে প্রকাশ করে দেয়। Crushed by Hippolytus' horrified receptions of her declaration, she takes his sword to kill herself. সে আসলে হিপ্পোলিটাসের কাছে যখন তার ভালোবাসার কথা বলে দেয়, তখন হিপ্পোলিটাস খুব ভয়ঙ্কর ভাবে এটার একটা রিসেপশন করে, এই ডিক্লারেশনটাকে সে মেনে নেয় না আর কি, এবং এইটাতে একেবারে ভেঙে পড়ে আমাদের এই অফেদরা। এবং সে কি করে, সে তার যে শর্ট, তার যে তরবারিটা সেটা নিয়ে টু কিল হারসেলফ, সে তার নিজেকে এটা মানে মেরে ফেলার জন্য উদ্যত হয়, সুইসাইড করার জন্য উদ্যত হয়। অ্যাজ শি রাশেস আউট, যখন সে খুব তড়িঘড়ি করতেছিল, থেরামেন্স কামস ইন উইথ আ মোমেন্টাস রিউমার। ঠিক ওই সময় থেরামিন আসে। থেরামিন হচ্ছে আমাদের হিপ্পোলিটাসের কনফিডেন্ট, তার বিশ্বস্ত লোক। সে একটা রিউমার, সে একটা তোমার গুজব নিয়ে সামনে এখানে আসে। থিসিয়াস মে বি অ্যালিভ, এবং সে বলে থিসিয়াস সম্ভবত জীবিত আছে, এই রিউমারটা সে ঘোষণা করে। হিপ্পোলিটাস ডিসাইডস টু ইনভেস্টিগেট দ্য রিউমার। হিপ্পোলিটাস তখন এই যে রিউমারটা, এই যে গুজবটা, এইটার সে ইনভেস্টিগেট বা তদন্ত করতে সিদ্ধান্ত নেয়, অ্যান্ড টু ফাইট এগেনস্ট ফেদ্রাস ক্লেইম টু দ্য থ্রোন। এবং ফেদ্রার যে থ্রোনের এগেনস্টে বা থ্রোনের জন্য যে দাবি, সেটার এগেনস্টে সে ফাইট করতে চায়, অ্যান্ড ইন ডিফেন্স অফ অরিশিয়াস রাইটস, এবং অরিশিয়ার যে রাইট, অরিশিয়ার যে অধিকার, সেটাকেও সে সমুন্নত রাখতে চায়। Phaedra's confession has had an unexpected result. ফেদ্রার যে কনফেশন, আচ্ছা একটু, এক মিনিট।
একটু 1 মিনিট, আমি একটু আসতেছি, তোমরা লাইনে থাইকো। আচ্ছা, ওকে। দেখো, ফেডরাস কনফেশন হ্যাজ হ্যাড অ্যান আনএক্সপেক্টেড রেজাল্ট। এই যে ফেডরার যে কনফিশন, সে যে তা হিপোলিটাসকে ভালোবাসে, এই যে মানে স্বীকারটা করলো, এটার একটা আনএক্সপেক্টেড রেজাল্ট ছিল। ইন স্পাইট অফ হার হিউমিলিয়েশন, হার হোপ হ্যাভ বিন রিভাইভড, and she now urges a reluctant Enon to plead her case with Hippolytus. বলা হচ্ছে তার তার অপমান সত্ত্বেও হার হোপ হ্যাভ বিন রিভাইভ, তার মনে আবার আশা জেগে উঠলো। সে তো ঘোষণা দিয়েছেই মানে এরকম একটা ভাব। এন্ড এখন সে তখন এই এননকে, তার যে বিশ্বস্ত ইয়ে রয়েছে, তাকে সে, তার যে নার্স রয়েছে, তাকে সে বলল যে তুমি আমার হয়ে হিপ্পোলিটাসের সাথে একটু ইয়ে করো, মানে হয় না যে ঘটকালি আর কি, ঘটকালি করতে বলতেছে। However, the situation changes drastically with the news of Theseus' return. যাই হোক, এই সিচুয়েশনটা খুব দ্রুত চেঞ্জ হয়ে গেল যখন আমাদের মানে একটা নিউজের কারণে, যে থিসিয়াস ফিরে এসেছে। At first, Phaedra, panic stricken again, threatens suicide, then yields to Enon's perfidious plan to accuse Hippolytus of attempting to seduce her. আচ্ছা, শুরুতেই ফেদ্রা একটু ভয় পেল এবং সে এবার সুইসাইড করার হুমকি দিল, এবং এননের পরামর্শে সে হিপ্পোলিটাসকে অভিযুক্ত করলো যে হিপ্পোলিটাস তাকে সিডিউস করার চেষ্টা করেছে। মানে ব্যাপারটা এরকম যে থিসিয়াস যখন এসেছে, হিপ্পোলিটাস যে সে নিজেই ভালোবাসার কথা বলেছে, এটা যদি কিং জানতে পারে তাহলে তো তার অবস্থা খারাপ হবে, তো এটাতে সে ভয় পেল। এবং সে তখন চিন্তা করতেছিল যে কিভাবে কি করা যায়। তখন আমাদের এনন তাকে হচ্ছে একটা হচ্ছে প্ল্যান দিল, এবং সেই প্ল্যান অনুযায়ী সে সুইসাইড করতে চাচ্ছে। হুম, কেন সুইসাইড করতে চাচ্ছে? কারণ সে বলতেছে মিথ্যা বা ছলনা করে যে হিপ্পোলিটাস তাকে সিডিউস করার চেষ্টা করেছে। হোয়েন থিসিয়াস কামস ইন, যখন থিসিয়াস আসলো, ফেইদ্রা ডিপার্টস উইথ আ ক্রিপ্টিক হিন্ট। তখন আহ, আমাদের এই ফেইদ্রা সে একটা ক্রিপ্টিক হিন্ট দিল, মানে তোমার বলতে পারো হিপো হিপোক্রিটিক টাইপের আর কি, হিপোক্রেটিক টাইপের একটা বিভ্রান্তিকর বা একটা ক্রিপ্টিক, মানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গোপন, সিক্রেট বা হিডেন। তো এরকম একটা ইঙ্গিত দিল। হিপ্পোলিটাস অলসো লিভস উইথ আ লেম এক্সকিউজ, এবং হিপ্পোলিটাসও তখন একটা লেম এক্সকিউজ দিয়ে ওখান থেকে চলে গেল, একটা অজুহাত দিয়ে চলে গেল আর কি। At the beginning of the scene, Enon completes the
slanderous accusation against Hippolytus introduced of 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 stage। বলা হচ্ছে যে ইন দ্য বিগিনিং অফ দি সিন, মানে এখানে যে সিনটা হয় সেখানে আমরা দেখতে পাই যে এনন সে কমপ্লিট করতেছে এই যে হিপ্পোলিটাসের এগেনস্টে যে দোষটা দেওয়া হচ্ছে, অভিযোগটা নেওয়া হচ্ছে সেটার, এবং সেটা অফ স্টেজে সেটা বলতেছে দ্য ক্রেডিউলাস থিসিয়াস ইজ কমপ্লিটলি ডিসিভড, এবং আমাদের যে থিসিয়াস যে কিনা এটাকে বিশ্বাস করে নিল সে সম্পূর্ণরূপেই প্রতারিত হলো। হুম। When Hippolytus appeared, যখন হিপ্পোলিটাস আসলো, Theseus wonders indignantly at his son's innocent appearance and greets him with immoderate accusations culminating in a prayer of Neptune's for revenge। বলা হচ্ছে যখন হিপ্পোলিটাসের সাথে তার দেখা হলো, তখন থিসিয়াস তার যে ছেলে সেই ছেলের প্রতি সে একেবারে মানে নির্দোষ, মানে সে একেবারে ইনডিগনেন্টলি একটা চেহারা নিয়ে তার সামনে উপস্থিত হলো, তার ছেলের নির্দোষ ইয়েতে আর কি, মানে তার ছেলের নির্দোষ চেহারা, ইনোসেন্ট চেহারায় সে ক্ষুব্ধ হয়ে বিস্মিত হলো, রাগে সে গড়গড় করতেছে আর কি। অ্যান্ড তাকে অযৌক্তিক অভিযোগের সাথে মানে অভিবাদন জানালো, মানে ঠিক আছে গ্রেট, তুমি হেভি কাজ করেছো, এরকম টাইপের আর কি। এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে নেপচুনের কাছে সে প্রার্থনা করলো। Hippolytus, out of final consideration, defends himself by pointing out his reputations of virtue and reminding Theseus of Phaedra's ancestry, and by confessing his love for Odysseia. হিপ্পোলিটাস এবার এখানে তার ফাইনাল কনসিডারেশনটা জানালো এবং সে ডিফেন্ড করার চেষ্টা করলো নিজের, মানে সে বুঝলো আসলে বিষয়টা কি ঘটেছে, এবং ডিফেন্ড করার চেষ্টা করলো নিজেকে, এবং সে আহ, আমাদের যে তাদের যে রেপুটেশন, হ্যাঁ তাদের যে আহ, গুণাবলী সেইগুলোর ব্যাপারে সে বললো, পয়েন্ট আউট করলো, বা আমাদের হিপ্পোলিটাসের যে গুণাবলী সেটার কথা সে বললো যে আমি এরকমটা করতেই পারি না, আমি কখনো কি এটা করেছি, কখনো কোথাও কখনো দেখেছো, আমাকে সবাই সৎ বলে জানে, তুমি আমাকে এটা কি বলতেছো, এরকম টাইপের কথা। অ্যান্ড রিমাইন্ডিং থিসিয়াস ফেইদ্রাস অ্যানসেস্ট্রি, এবং ফেইদ্রার যে অ্যানসেস্ট্রি তার যে পূর্বপুরুষ তাদের যে বংশের যে মানে মিথ্যা কথা বলার যে রেওয়াজ এই টাইপের আর কি, এগুলো সে মনে করিয়ে দিল। এবং একই সঙ্গে সে কনফেস করলো যে আমি তো আসলে অরিশিয়াকে ভালোবাসি। থিসিয়াস রিজেক্টস দ্য লাস্ট আর্গুমেন্ট অ্যাজ এ মেয়ার পলি। বলা হচ্ছে থিসিয়াস তখন এই লাস্ট যে আর্গুমেন্ট যে সে হচ্ছে তোমার ইয়েকে ভালোবাসে, অরিশিয়াকে, সেটাকে সে একেবারে মেয়ার একটা পলি বা একটা কি বলে এটাকে, একটা কথার কথা বলে সে এটাকে রিজেক্ট করে দিল এই আর্গুমেন্টটাকে। Meanwhile, Phaedra, stricken by remorse, goes to see Theseus to plead for Hippolytus। আচ্ছা, ইতোমধ্যে ফেদ্রা সে স্ট্রাইকেন বাই রিমোর্স, সে প্রচন্ড মানে কষ্টে রয়েছে, and goes to see Theseus to plead for হিপ্পোলিটাস, হিপ্পোলিটাসের জন্য সে কথা বলতে এই তোমার থিসিয়াসের কাছে গেছে। বাট she changes her mind when Theseus unwittingly reveals to her that she has a successful rival। কিন্তু সে তার মাইন্ডটা চেঞ্জ করে when Theseus unwittingly reveal, যখন থিসিয়াস আনউইটিংলি প্রকাশ করে তার কাছে যে she has a successful rival, মানে সে বলে থিসিয়াস হচ্ছে তোমার ইয়ের কাছে কথা বলে যে তোমার ভয়ের কারণ নাই, আসলে সে অরিশিয়াকে ভালোবাসে, তোমার প্রতিযোগী রয়েছে, তোমার আহ, মানে রাইভাল রয়েছে। she becomes hysterical with jealousy and রেজ, এবং এই সময়টাতে সে হিংসায় এবং রাগে কাঁপতে থাকে। হিস্টেরিয়ার যে রোগে যারা আক্রান্ত তাদেরকে বলা হিস্টেরিক্যাল। Finally, however, she repents and repudiates Enon, the instigator and agent of the treachery। বলা হচ্ছে ফাইনালি সে রিপেন্ট করে, সে আসলে কি বলে আক্ষেপ করে, এবং যে এননের জন্য মানে এননকে সে প্রত্যাখ্যান করে আর কি।
রিপিউডিয়েটস বলতে এননকে সে প্রত্যাখ্যান করে, এবং তার বিশ্বাসঘাতকতার প্ররোচনাকারী ও এজেন্ট হিসেবে সে মনে করে আর কি। Still refusing to clear his name, Hippolytus decides to flee, but before leaving, arranges a uh, rendezvous with Odysseus so that they may wed. রেন্ডেজভাস মানে কি আবার? মিলনস্থল মানে একটা জায়গা যেখানে তারা ডেটিং করবে আর কি, ডেট করবে। বলা হচ্ছে যে স্টিল রিফিউজিং টু ক্লিয়ার হিজ নেম, এখনো সে আসলে এই যে তার যে একটা বদনামের সাথে নামটা যোগ হয়ে গেছে, এতে করে হিপ্পোলিটাস খুব একটা শরমের মধ্যে পড়ে গেছে, এবং হিপ্পোলিটাস সে ডিসিশন নেয় যে সে চলে যাবে এখান থেকে। কিন্তু তার আগে, চলে যাওয়ার আগে সে অরিশিয়ার সাথে একটা ডেটিং এর ব্যবস্থা করে, যাতে করে তারা বিয়ে করতে পারে। ইমিডিয়েটলি আফটার হিজ ডিপারচার, থিসিয়াস অ্যাব্রাপ্টলি অ্যাপিয়ার্স, এবং সে যখন ওখান থেকে চলে যায় তখন হন্তদন্ত হয়ে আমাদের থিসিয়াস ওখানে চলে আসে। ইন স্পাইট অফ হার এম্বারেসমেন্ট, অডিশিয়া স্ট্যান্ডস আপ to him and defends Hippolytus' innocence with such conviction that the king's certainly certainty is shaken. আচ্ছা, এখানে আহ, হঠাৎ করে যেহেতু কিং চলে আসছে, অডিসিয়া এখানে একটা এম্বারেসমেন্ট সিচুয়েশনে পড়বে, এইটা না করে বরং সে ওখানে মানে মাজা শক্ত করে দাঁড়িয়ে যায়, এবং সে হিপ্পোলিটাসের পক্ষে সে কথা বলে, হিপ্পোলিটাসকে ডিফেন্স করে, এবং উইথ সাচ এ কনভিকশন দ্যাট, এবং সে ওখানে একটা রায় দেয়, যেন ওখানে একটা সিদ্ধান্ত জানায় যে কিং এর যে সিদ্ধান্ত সেটা হচ্ছে সেকেন্ড হয়ে গেছে। কিং এর যে সে যে কিং যে তার ডিসিশনে যে মানে অবিচল, সে যে যা বুঝেছে এটা আসলে সেকেন্ড হয়েছে। এটা কনফার্ম না, এটা তোমার সুদৃঢ় না, এটা সে বলতেছে, আপনি ভুল করতেছেন, ব্যাপারটা এরকম আর কি কথা। সে কলস ফর এনন, হি কলস ফর এনন, সে আমাদের যে থিসিয়াস সে এননকে ডাকে, অ্যান্ড ইজ ইভেন মোর ডিপলি ডিস্টার্বড হোয়েন এ সার্ভেন্ট রিভিলস এনন সুইসাইড, এবং সে ডিস্টার্ব হয় আরো বেশি যে সে জানতে পারে যে একজন সার্ভেন্ট এসে বলতেছে যে এনন সুইসাইড করেছে। অ্যান্ড ফেদ্রাস ইরাশনাল বিহেভিয়ার, এবং তারপর থেকে ফেদ্রাও অযৌক্তিক ইরাশনাল বিহেভিয়ার করতেছে। থিসিয়াস at last is willing to reconsider his belief in his son's guilt, এবং তার তারপর থেকে সে তার ছেলের যে তোমার ইয়ে রয়েছে, দোষ, যেটাতে এতক্ষণ সে বিশ্বাস করতেছিল যে তার ছেলে দোষী, এবার সে এটাকে রিকনসিডার করতেছে। বাট ইটস টু লেট, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। থেরামিনস কামস ইন উইথ দ্য হারোয়িং টেল অফ হিপ্পোলিটাস ডেথ, এবং থেরামেন্স এই সময় ভেতরে আসতেছে, এবং সে ভয়ঙ্কর গল্পটা বলতেছে হিপ্পোলিটাসের মৃত্যুর। ফেদ্রা অ্যারাইভস অ্যান্ড ক্লিয়ার্স হিপ্পোলিটাস, then dies of the effects of a poison she has taken earlier. ফেদ্রা তখন এখানে আসতেছে, এবং হিপ্পোলিটাসের যে বিষয়টা সেটা সম্পর্কে সে ক্ল্যারিফাই করতেছে আর কি, মানে হিপ্পোলিটাস যে তোমার দোষী ছিল না সেটা সে বলতেছে। এবং তারপরে সে আগেই সে ভেতর থেকে তোমার বিষ খেয়ে এসেছে, এবং সেটার ফলে সে ওইখানে মারা যাচ্ছে। Grief stricken, Theseus vows to make full amends of his son's memory and to treat Odysseia as his daughter. থিসিয়াস এবার শপথ গ্রহণ করতেছে যে সে হচ্ছে তার ছেলের যে মেমোরি, তার ছেলের যে বিষয়টা সেটাকে পুরোপুরি অ্যামেন্ড করবে। অ্যামেন্ড মানে তার ছেলের ব্যাপারে যে একটা দুর্নাম ছড়িয়েছে এটাকে ঠিকঠাক করবে, এবং সে তার যে লাভার অডিশিয়া ছিল সে তাকে তার নিজের মেয়ের মতো করে দেখবে। এই হচ্ছে টোটাল স্টোরিটা। হিস্টোরিক্যাল হচ্ছে হিস্ট্রিয়া রোগের নাম, ওইটারই একটা ইফেক্ট। আচ্ছা, এটা আমরা কোথায় যেন দেখলাম, এটা আমরা বাংলাটা দেখে আসি। হিস্টেরিয়া নামে একটা রোগ আছে, হ্যাঁ, এই যে হিস্টেরিয়াগ্রস্ত এই রোগের মানুষটা সব কাঁপে, অদ্ভুত আচরণ করে, হাসি তামাশা করে, অনেক অনেক রকমের আচরণ করে আর কি, এই জাতীয় রোগের লোকেরা আর কি। তোমার যদি হিস্টোরিক্যাল দেখে,
আমি এগুলো একটু একটু জানি, কারণ ওই যে আমি মানে হোমিও প্র্যাকটিস করি, এই যে এই টাইপের একটু পাগলামি করা আর কি। হ্যাঁ, যেমন এই যে কেমন নিজের চুল যেন নিজে ছিঁড়তেছে, এরকম রাগে যে অবস্থাটা হয় আর কি, রাগ বা দুঃখে গড় গড় করে না একবারে রাগে, কিছু মানুষ আছে কিন্তু এরকম। মেন্টালি ডিসব্যালেন্সড এরকম হয়ে যায়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার শিটের আলোচনা ছিল। আমরা নিচে কয়েকটা ইয়ে রয়েছে যে হু ইজ দা কার্স অফ ফেদরা, হোয়াট ইজ দ্য কার্স অফ ফেদরা, ফেদরার কার্সটা কি। আফ্রোদিতি কার্জেস ফেদরা টু ফল ইন লাভ উইথ হার স্টেপসন। ফেদরা কেন হিপোলিটাসের প্রেমে পড়লো, কারণ হচ্ছে আফ্রোদিতি যে গডেস আছে না, এই গডেস তাকে অভিশাপ দিয়েছিল যে সে যাতে করে তার স্টেপসনের উপরে মানে মোহিত হয়। The curse is the result of Hippolyta's disregard of Aphrodite in favor of worshipping Artemis. এই যে তোমার এই এই অভিশাপটা কেন হলো, কারণ হিপ্পোলিটাস ডিসরিগার্ড করেছিল আফ্রোদিতিকে এই ইন ফেভার অফ অর্শিপিং আর্তেমিস। আর্তেমিস যাতে করে তাকে অর্শিপ না করে, তাকে আহ, মানে কি বলে উপাসনা না করে, সেই ব্যাপারটা নিয়ে সে ডিসরিগার্ড করেছিল, যার জন্যই মূলত হিপ্পোলিটাসকে সে অভিশাপ দেয়। হু ডাজ ফেদ্রা ফল ইন লাভ, ফেদ্রা, আচ্ছা, স্পার্ড spurred by Aphrodite, the goddess of love, Phaedra falls in love with স্টেপসন। একই কথা, একই প্রশ্ন। Why is Phaedra a tragic character? কেন ফেদ্রা একটা ট্র্যাজিক ক্যারেক্টার? Phaedra's tragedy lies in her being the pawn of Aphrodite's interference. বলা হচ্ছে যে আফ্রোদিতির যে পণে পরিণত হয় সে, এটার কারণে হচ্ছে তার মানে ইয়ে, বা আফ্রোদিতির যে গুটি, পণ বলতে গুটি আর কি, দাবার গুটি বলতে পারো, আফ্রোদিতির দাবার গুটিতে সে যে পরিণত হয়, এটাই ছিল তার ট্র্যাজেডির মানে মেইন কারণ, বা ট্র্যাজেডি তার এখানেই নিহিত। সে নিজে এগুলো করেনি, কারণ আফ্রোদিতি এগুলো তাকে করিয়েছে, বা সে আফ্রোদিতির অভিশাপে পড়েছে। She is also a tragic character for her role in the death of her stepson Hippolytus. সে ট্র্যাজিক ক্যারেক্টার কারণ তার স্টেপসন হিপ্পোলিটাসের মৃত্যুতে তার একটা ভূমিকা ছিল। হু ডাইজ ডিউ টু হার ফলস কনফেশন অফ অ্যাসল্ট। সে মারা যায় কারণ সে ফলসলি তাকে একটা অভিযোগ দিয়েছিল সেই জন্য। তো এই হচ্ছে টোটাল স্টোরিটা। এখন তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর তাছাড়া আমরা এই এটা শেষ করে দেবো আর কি। আচ্ছা, আমি তো দুই তিন জায়গায় ঠিক করলাম, তাই না? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কারো কিছু বলার আছে? ওকে, নাই যেহেতু, তাহলে এখানে রেখে দিই আজকের ক্লাসটা। আর হচ্ছে তোমরা সামনের দিনে আবার ক্লাস করবা। আর কোশ্চেন, আজকে যে পরীক্ষা হলে কোশ্চেন ব্যাপারে কারো কিছু বলা থাকলে বলতে পারো। সামনের দিন থেকে আমাদের যে ক্লাসটা শুরু হবে সেটা হলো, আমরা যদি আমাদের সাজেশনে চলে যাই, এটা এটা তো শেষ হয়ে গেল আমাদের ক্লাসিক ট্রান্সলেশন, আজকে শেষ হয়ে গেল আমাদের পরীক্ষা। এই যে আজকে সিজদা ডে হলো, এরপরে বিলাভেড হবে, তারপরে ইলিয়াড, আগামেমনন, এইভাবে হতে থাকবে। আর আমাদের মোটামুটি আমি যতগুলো ইয়ে পড়াতে চাচ্ছিলাম সবগুলোই শেষ। এখন সামনের দিনে একটু কঠিন পড়ি নাকি, না আবার ব্যাক করব? মতামত দাও, তো একজন কথা বলো। স্যার একটু কবিতা পড়াইলে ভালো হতো। আচ্ছা, তাহলে আমরা ব্যাক করি, তাই না? আমরা কবিতাতে চলে যাই। সামনের দিন থেকে আমরা পড়বো হচ্ছে, আমরা দ্য লেক অফ দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এটা আমরা পড়েছিলাম তাই না? এটা আমরা পড়েছিলাম। আমরা সামনের দিন পড়বো স্টার 1916, এটা পড়বো। তারপরে যদি সম্ভব হয় দ্য সেকেন্ড কামিংও পড়ে ফেলবো একদিনে, অথবা মানে একদিনে দুইটা লেকচার শিট। আর যদি সম্ভব না হয় তাহলে একটাই পড়বো। আমরা সামনের দিনে WBES এ চলে যাচ্ছে, 20th সেঞ্চুরি পোয়েট্রিতে চলে যাচ্ছি। আমরা এই 20th সেঞ্চুরি পোয়েট্রিটা শেষ করার পরে আমরা তখন আবার হয়তো বা ওই ক্রিটিসিজম পড়বো বা অন্য কিছু পড়বো। কবিতা পড়ি, কবিতা পড়ার জন্য আমারও ভেতরটা কেমন যেন আনচান আনচান করতেছে।
পোয়েট্রি করলে ভালো, হ্যাঁ পোয়েট্রি। পোয়েম কবে পড়া হয়েছে? এই পোয়েমটা পড়া হয়েছে তোমার, এইগুলো পড়ার পরে আমি বলছিলাম যে এইদিকে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এইদিকে আসবো, কিন্তু কি জন্য জানো, আমার এই লেকচার শিটটা করা ছিল, এই জন্য আমি এটা একদিনে পড়িয়ে দিয়েছিলাম। তাহলে এটা 1 2 3 4, 4 2 8 9 কি 10 নাম্বার ক্লাস হচ্ছে এটা। হুম, এটা লেক অফ আইল, নাকি লেক আইল অফ ইনিসফ্রি নামে সার্চ করলেই পাবা। আমরা যদি এখানে যাই, দ্য লেক দিয়ে সার্চ করলেই চলে আসার কথা। এই যে 9 নাম্বার ক্লাসটা এটা হয়েছিল, 9 নাম্বার ক্লাস, তারপরে এই যে লেকচার শিট দুইটাই দেয়া আছে। হ্যাঁ, ঈদের বন্ধের আগে। তো ঠিক স্যার, আছে। হুম। আজকে 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারিনি স্যার। 9 নাম্বার কোশ্চেনে কি অ্যান্সারটা ছিল? His income was up in the 5 figures. প্রশ্নটা কি ছিল দেখি দাঁড়াও। হোয়াট ডিড হিজ ফাদার সে অ্যাবাউট উইলহ্যামস ইনকাম? 5 ইয়ার্স বলতে ধরো ওদের 5 টাকা বা 5 কোনো কিছু এরকম। হ্যাঁ, বা ওই প্রশ্নটার অ্যান্সারটা কি তোমাদের এখানে দেয়া আছে কোথাও, কেউ লিখেছো? 4 5 6, হিজ ইনকাম ওয়াজ আপ 5 ফিগার্স, পিয়ার্স না তো। 5 ফিগার মানে কি, ধরো তুমি যদি 1000 টাকা ইনকাম করো, তাহলে হচ্ছে এটা ফিগার হচ্ছে 4টা, এক এবং এরপরে 4টা শূন্য। তুমি যদি 30,000 টাকা তোমার যদি বেতন হয়, চাকরি যদি ইনকাম করো মাসে, তাহলে তোমার ইনকাম হচ্ছে 5 ফিগার। এটা যদি 99,000ও তুমি ইনকাম করো, তাও 5 ফিগার। মান্থলি বেতন তোমার 99,000 টাকা, তাও তোমার 5 ফিগার। বা যখনই তোমার মান্থলি বেতন 1 লাখ টাকা হয়ে যাবে, তখন তোমার 6 ফিগার হয়ে গেল। বা 9,99,000 টাকা তো ধরো তোমার বেতন মান্থলি, তাও তোমার 6 ফিগার। যখনই 10 লক্ষ হয়ে গেলে তখন সেটা 7 ফিগার। মানে তোমার সংখ্যাটা কত, এটা দিয়ে বোঝায় যে 5 ফিগার, 6 ফিগার। তো এখানে আমাদের হিজ ইনকাম 5 ফিগার মানে হচ্ছে তার হয়তো বা হাজারের ঘরে ইনকাম। হ্যাঁ, এখানে 1,000 থেকে 99,000 এর মধ্যে এর ইনকাম। যদি 6 ফিগার হতো, তাহলে 1 লাখ থেকে 9,99,000 হতো আর কি, তার উপরে হতো। বুঝতে পেরেছো? জি স্যার, এবার বুঝতে পারছি। যেমন ধরো আমার একটা ছেলের বয়স 3 বছর, তার মানে ওর বয়স হচ্ছে সিঙ্গেল ফিগারে আছে, সিঙ্গেল ডিজিটে আছে। ও যখনই 10 বছর ওর বয়স হবে, তখন আমি বলবো ডাবল ডিজিটে গেছে। হ্যাঁ, বা হচ্ছে, হ্যাঁ ডাবল ডিজিট। তারপরে যখনই ও তোমার ডাবল ডিজিট, ডাবল ডিজিট 100 বছর হলে আর তো 3 বছর হবে, তাই না? ঠিকই আছে, আমাদের বয়সে এখনো ডাবল ডিজিটে আছে। 100 বছর যখন হবে, তখন আমরা 3 ফিগারে পৌঁছাবো। ডিজিট অনুযায়ী হয় স্যার এটা? হ্যাঁ, ডিজিট অনুযায়ী, ডিজিট অনুযায়ী। যদি ধরো এই যে আমাদের একজন ইয়ে ছিল না, মোটিভেশনাল স্পিকার সোলাইমান সুখন আছে। উনি আমি ওনার অনেক বড় ফ্যান। হ্যাঁ, ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগে। তো উনি আগে প্রায়ই বলতেন শুরুর দিকে, এই যে উনার ইনকামের ব্যাপারে, যে আমার ইনকাম 6 ফিগার, 6 ফিগার, 6 ফিগার। তো শুরুর দিকে আমাদেরও বুঝতে সমস্যা হতো 6 ফিগার বলতে কি বোঝাচ্ছে। বাট ওটা তো কর্পোরেট ল্যাঙ্গুয়েজ, তো কর্পোরেট ল্যাঙ্গুয়েজ পরে একটা সময় যখন আমি নিজেও ওই চাকরিতে বা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ অফিস গুলোতে ঢুকতেছি, তখন আমি নিজে বুঝে ফেলতেছি, ও আচ্ছা, 6 ফিগার মানে 1 লাখ টাকার উপরে বেতন, মানে লাখের ঘরে। 5 ফিগার বেতন মানে হচ্ছে 99,000 টাকা থেকে 1,000 টাকা এর ভেতরে বেতন। হ্যাঁ, থ্রি জি ফিগার স্যার। বলতে 1,000 টাকার কম আর কি। ধর তোমার ডেইলি ইনকাম 3 ফিগারে আছে, তার মানে তুমি 1,000 টাকার কমে ডেইলি ইনকাম করো। যদি তোমার ডেইলি ইনকাম 4 ফিগারে যায়, তার মানে তুমি 1,000 টাকা ইনকাম করো ডেইলি, মিনিমাম 1,000 আর কি, তার উপরে। যদি তুমি ডেইলি বা মান্থলি তুমি যদি 5 ফিগার ইনকাম করো, তার মানে ওটা ওপরে আর কি, হাজারের উপরে, 10,000-এর উপরে। ওকে,
সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।